বুঝতে তোমার এত দেরি হচ্ছে কেন বলো তো? এই পাড়ায় কি নতুন ডেলিভারি করতে এসেছো? বড় রাস্তা থেকে ডান দিকের বাইলেনে ঢুকে কিছুটা এগুলেই গ্ল্যামার বিউটি পার্লার দেখতে পাবে। তাকে বাঁয়ে রেখে গলিতে ঢুকলেই স্বস্তিকা আবাসন। তার 4th ফ্লোরে আমার ফ্ল্যাট। গেটে বড় বড় করে লেখা আছে টি.কে. কর। আরও কিছু ডিটেলস লাগবে কি? না স্যার, আমি 5 মিনিটের মধ্যেই পৌঁছানোর চেষ্টা করছি। আসলে স্যার, রেলগেটটা বন্ধ থাকার জন্য একটু দেরি হয়ে গেল। নইলে জোম্যাটো সবসময় চেষ্টা করে সঠিক সময়ে খাবার ডেলিভারি করতে। থ্যাংক ইউ স্যার, 5 মিনিটের মধ্যেই আমাদের দেখা হচ্ছে। ফোনটা কাটার আগে সুদীপ্ত বিরক্তি মেশানো একটা গলা স্পষ্ট শুনতে পেল। যত সব ওয়ার্থলেস। এই মহল্লাটা সুদীপের কাছে নতুন। জোম্যাটোতে ঢুকেছে মাসখানেক হলো। এছাড়া আর কোনো উপায়ও ছিল না। ঘরে 2.5 বছরের ছেলে আর স্ত্রী। একমাত্র তার কোয়ালিফিকেশনের ওপর ভরসা করেই শিখা তার হাত ধরে ঘর ছেড়েছিল। বড়লোক বাড়ির মেয়ে শিখা। বাড়ি ছাড়ার আগে দুবার ভাবেনি। বড্ড আশা ছিল সুদীপের, নিশ্চয়ই কিছু একটা চাকরি জুটিয়ে নিতে পারবে। পারেনি, কারণ তার অর্থবল বা খুঁটির বল কিছুই ছিল না। টুকটাক টিউশন করে চালিয়ে নিচ্ছিল কোনো মতে। কিন্তু তোজো আসার পর শিখার ব্যবহারে আস্তে আস্তে পরিবর্তন দেখা দিল। নিজে কষ্ট স্বীকার করলেও ছেলের কোনো বিচ্যুতি সে সহ্য করতে পারত না। উঠতে বসতে খোঁটা দিত সুদীপকে। আরও টিউশন বাড়ালো সুদীপ, কিন্তু কিছুতেই সামাল দেওয়া যাচ্ছিল না। বিকল্প আয়ের রাস্তা খুঁজছিল সুদীপ। শেষে অনেক বলা কওয়া করে রাত 8টা থেকে 10টা পর্যন্ত এই ডিউটিটা বেছে নিয়েছে। শিখাকে কিছুই বলেনি। রাত 10টার মধ্যে খাবার ডেলিভারি করে পোশাক আর ডেলিভারি বক্স অফিসে জমা রেখে বাড়ি ফিরত সুদীপ। রেলগেট পার হবার পর ঝড়ের বেগে বাইক ছুটিয়েছিল সুদীপ। এই সময়ে আগুপিছু কিছুই খেয়াল থাকে না। সিগন্যালের লাল বাতিকে অসহ্য লাগে। বিউটি পার্লারের কাছে আসতেই পকেটের মোবাইলটা বেজে উঠল। নিশ্চয়ই কাস্টমারের ফোন। একটু যদি ধৈর্য ধরত মানুষগুলো, এই সময় 1 মিনিট দেরি হলেই পরের কাস্টমার আবার বিরক্ত হতে শুরু করবে। ফোনটা বের করেই কানে নিল সুদীপ। স্যার, আমি পৌঁছে গেছি, দয়া করে যদি একটু নিচে নেমে আসেন। কি আবোল তাবোল বকছো বলো তো তুমি? কোথায় পৌঁছে গেছো? কে বা নিচে নামবে? তোমাকে এক্ষুনি যে করেই হোক একবার বাড়ি আসতে হবে। মুহূর্তে সামলে নিয়েছিল সুদীপ। তাড়াহুড়োতে কলটা যে শিখার তা লক্ষ্যই করেনি। এই মুহূর্তেই তো আমি আসতে পারছি না শিখা, ওদের আজ পরীক্ষা নিচ্ছি, আরও ঘণ্টাখানেক বাকি আছে। 10টার মধ্যেই পৌঁছে যাব বাড়ি। প্লিজ সুদীপ, আজ নয় টিউশনটা বাদ দাও। শিখার গলাটা কেমন কান্না মেশানো। তুমি তো জানোই তোজোর শরীরটা বিশেষ ভালো নেই। আজ তুমি বেরোনোর পর থেকে বেশ কয়েকবার বমি করেছে, সাথে পাতলা পায়খানা। কেমন যেন ঠান্ডা হয়ে গেছে ওর শরীরটা। আমার ভালো লাগছে না সুদীপ, তুমি এসো প্লিজ। মেরুদণ্ডের মধ্য দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল নিচের দিকে। ভিতরে ভিতরে ঘামতে লাগলো সুদীপ। কি করবে এখন? এতটা যখন এসেই পড়েছে, খাবারটা কি একেবারে ডেলিভারি করেই যাবে? কিন্তু এতেই যদি দেরি হয়ে যায়, তার কি জবাব দেবে তখন শিখাকে? ঠান্ডা হয়ে আসছে বলল না শিখা? হে ভগবান! বাইক ঘুরিয়ে নিল সুদীপ। অ্যাক্সিলেটারে মোচড় দিল। ঘরে ফিরে আর দেরি করেনি সুদীপ। তোজো আর শিখাকে সাথে নিয়ে সোজা নার্সিংহোম। পিঠে তখনও সেই ডেলিভারি বাক্স। পকেটের মোবাইলটা ক্রমাগত বেজেই চলেছে। এখন কিছুতেই ফোনটা ধরবে না সুদীপ। তোজোকে তৎক্ষণাৎ ভর্তি করে নিয়েছিল নার্সিংহোমে। শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যাওয়ার জন্য নেতিয়ে পড়েছিল তোজো। চটজলদি সেলাইনের ব্যবস্থা করা হয়েছিল। তোজো একটু স্টেবল হতেই শিখার কাছে এসেছিল সুদীপ। আমাকে ঠিক 8 ঘন্টা সময় দাও, আমি কি করছি, কোথায় যাব, এখন এসব জিজ্ঞাসা করো না লক্ষ্মীটি, এসে সব বলবো তোমাকে। টিকে করের দরজায় যখন বেল বাজিয়েছিল সুদীপ, তখন রাত 11টা বাজতে 10। দরজা খুলেই ভদ্রলোক প্রায় বোমার মতো ফেটে পড়েছিলেন। ইউ ইডিয়ট! এই তোমার 5 মিনিট? তোমার নামে তোমার কোম্পানিতে কমপ্লেন করেছি আমি। লজ্জা করে না তোমার? মনে হচ্ছে চড়িয়ে তোমার দাঁতগুলো ফেলে দিই। শুধু তোমার জন্যই আজ আমার ছেলেটা এক পেট খিদে নিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। নিয়ে যাও তোমার খাবার, একটা টাকাও দেবো না তোমাকে। পেছনে দাঁড়ানো ভদ্রমহিলা এতক্ষণে গলা খুললেন। আরে তুমি তখন থেকে একতরফা বলেই চলেছ, ওকেও কিছু বলার সুযোগ দাও। নিশ্চয়ই ইচ্ছে করে দেরি করেনি ছেলেটি, ওদেরও চাকরির ভয় আছে। রাখো তুমি। করবাবুর গলা এখন সপ্তমে। এদের হয়ে একদম সালিশি মারতে এসো না। এক্ষুনি ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথার পাহাড় গড়ে তুলবে। এদের কথা একদম বিশ্বাস করো না। না স্যার, আর যাই হোক, ছেলের অসুখ নিয়ে মিথ্যাচার করব না। এইমাত্র আমার ছেলেকে নার্সিংহোমে ভর্তি করে আসছি।
ভর্তি করে স্যার 1 মিনিটও দাঁড়ায়নি, স্ত্রীকে বসিয়ে সোজা এখানে চলে এসেছি। দেরি করার জন্য দুঃখিত স্যার। স্যার, আপনি যেমন বলেছিলেন না যে আপনার ছেলে আজ পেটে খিদে নিয়ে ঘুমিয়ে পড়েছে, আমরা তেমন খিদে পেটে নিয়েই রোজ বেঁচে থাকি স্যার। আপনার ছেলের কাছে যে একদিনের সাময়িক পেটের খিদে, আমাদের কাছে সেটাই লড়াই করার খিদে। এই খিদেই আমাদের ছুটিয়ে নিয়ে বেড়ায় এক দরজা থেকে আরেক দরজা। প্রতিদিন ভালো ভালো সুস্বাদু খাবার আমরা আপনাদের পৌঁছে দিই, কিন্তু কেউই স্যার আমাদের রান্নাঘরের দিকে উঁকি মারে না। যাই হোক স্যার, দয়া করে আপনি যদি খাবারটা ডেলিভারি নেন তবে বড় ভালো হয়। মনে হয় আর আমার চাকরিটা থাকবে না। একটু জলদি করুন স্যার, এখনই আবার আমাকে সেবা সদন নার্সিংহোমে ছুটতে হবে। সুদীপ যখন নার্সিংহোমে পৌঁছেছিল তখন তোজো অনেকটাই সুস্থ। বিছানার উপর বসে বসে খেলছিল। পাশে বসে শিখা, চোখ ভেসে যাচ্ছে জলে। সামনে এসে দাঁড়িয়েছিল সুদীপ। সব ঠিক হয়ে গেছে শিখা, দেখো দেখো আমাদের তোজো কেমন হাসছে। আমি আবার ঠিক কিছু একটা জুটিয়ে নেব শিখা, তোজোকে কোনো কষ্ট করতে দেব না আমি, ভরসা রাখো আমার উপর। বাইরে এসে দাঁড়িয়েছিল সুদীপ। রাত তখন প্রায় 12:15। মোড়ের দোকান থেকে একটা সিগারেট ধরিয়েছিল। ঠিক তখনই এসে দাঁড়িয়েছিল টিকে করের বিশাল গাড়িটা। দরজা খুলেই প্রায় ছুটে এসেছিলেন মানুষটা। কেমন আছে আপনার ছেলে? তুমি কিছু মনে করো না ভাই, রাগের বশে অনেক ভালো মন্দ বলেছি তোমাকে, আর এতেই বড্ড ছোট হয়ে গেছি আমার স্ত্রীর চোখে। তবে তুমি চিন্তা করো না, অর্ডার দেওয়া খাবার আমরা 3 জনই তৃপ্তি করে খেয়েছি। ঘুম থেকে উঠে ছেলেও খেয়েছে। কই গো, এসো তুমি। ভদ্রমহিলা এগিয়ে এলেন, সাথে 9-10 বছরের একটা ছেলে। একদম চিন্তা করবে না ভাই, কাল বিকেলের মধ্যেই সুস্থ ছেলেকে নিয়ে বাড়ি ফিরবে। এখন তো আর আমাদের দেখা করতে দেবে না, তবে কাল সকালে আবার আসবো আমরা। আর উনি তোমাদের কোম্পানিতে ফোন করে কমপ্লেন উইথড্র করে নিয়েছেন। তুমি চিন্তা করো না ভাই, আজ থেকে আমি তোমার দিদি। আর একটা কথা, ছেলে সুস্থ হলে একদিন 3 জনেরই নিমন্ত্রণ রইল দিদির বাড়ি, মনে থাকবে। আর সেদিন কিন্তু কোনো জোম্যাটোর খাবার নয়। দিদি নিজেই রাঁধবে তার নতুন ভাই, ভাইবু আর ভাইপোর জন্য।